নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 8ই জুলাই বুধবার রইল আজকের সবচেয়ে বড় 7টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানি দাতাদের রেয়াত নয়। বারুইপুর গিয়ে পুলিশকে 24 ঘন্টা ডেডলাইন মুখ্যমন্ত্রীর। 107 কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান হেলিকপ্টার কেনে সংস্থা, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। দাঙ্গায় মদত অপপ্রচার, বারুইপুর কাণ্ডে সুজন চক্রবর্তী সহ 4 জন সিপিএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, গ্রেপ্তারের দাবি বিজেপির। দোষীদের আড়াল করা হচ্ছে, বারুইপুর ইস্যুতে বিজেপিকে তোপ মহুয়ার। একটা কুকুরও ওদের দেখতে আসে না, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। পঞ্চায়েত ভোট নিয়েও বলে দিলেন বড় কথা। অন্নপূর্ণা টাকা দেওয়া টোপ ফেলে ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে জালিয়াতরা, ভুলেও দেবেন না এসব নথি। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সিলিং এর দিন ঘোষণা। বেঁধে দেওয়া হলো সময়, রুট বাতলে শর্ত সাপেক্ষে মমতার মিছিলে অনুমতি হাইকোর্টের। সরকারকে কালিমালিপ্ত করার ছক, অনুব্রতর কার্যালয়ে তালা, বিজেপির হুঁশিয়ারি কাউন্সিলরদেরও। রাম মন্দিরে চুরিতে মুখ পুড়েছে বিজেপির, পাল্টা ওয়াক অফ দুর্নীতি নিয়ে সপা কংগ্রেসকে তোপ যোগীর। নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপঞ্চে ফোন বাড়িতে, শেষে বিজেপির কার্যালয় থেকে উদ্ধার, গ্রেপ্তার 3। বারুইপুরের পর এবার বর্ধমান, আদিবাসী বধূকে ধর্ষণ করে খুন, পলাতক অভিযুক্ত। পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি, 50% বকেয়া দিয়ে দেবে সরকার, বিজ্ঞপ্তি জারি নবান্নের। বারুইপুরে আক্রান্ত কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি শুভেন্দুর। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ, নদিয়ায় ডিম ছোড়া হলো, ফাঁসি দেওয়ার লাঠিচার্জের নালিশ। লক্ষ্মীর ভান্ডার বন্ধ, মিড ডে মিলের ছাঁটাই ডিম 2 মাসের, ডাবল ইঞ্জিন সরকারকে 15 তোপ অভিষেকের। মিনাখায় টিউশনের পথে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, কলকাতায় প্রৌঢ়ের লালসার শিকার নাবালিকা। ফুটবলই ছিল প্রাণ, সেই ফুটবল খেলতে গিয়েই শেষ বারুইপুরের প্রসেনজিৎ, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কাটমানি তোলাবাজির অভিযোগ, বক্স খাটের ভিতর থেকে তৃণমূল নেত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ। আসল তৃণমূলের দাবি কিসের ভিত্তিতে, জবাব দিতে ঋতব্রতকে সময়সীমা বেঁধে দিল কমিশন। বারুইপুরে সায়নী, ঋতব্রতদের ঘিরে গদ্দার চোর স্লোগান, মন শান্ত হলো বলল কালীঘাট শিবির। গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, 200 দাঙ্গাকারী চিহ্নিত, বারুইপুরে জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, বারুইপুর কাণ্ডে শুভেন্দুর ভূমিকায় ভূয়সী প্রশংসা অরূপের। আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটি ঘর ভেঙে পড়ে মৃত্যু বৃদ্ধার। 2 রাজ্যে 2 সংসার, দ্বিতীয় স্ত্রীকে রেখে 40 বছর পর প্রথমার সন্তানদের কাছে ফিরলেন মোতাহার। ফ্ল্যাট রিসর্ট থেকে কেজি কেজি সোনা, পুলিশ কর্তার 300 কোটির বেআইনি সম্পত্তির হদিশ। আগে টাকা যেত কালীঘাটে, এখন অন্য ঘাটে, বারুইপুর কাণ্ডে পুলিশ ও বিজেপিকে তুলোধনা সেলিমের। লাল মানে বিপদ, নীল সাদায় চুরি, ত্যাগের প্রতীকে বাংলায় দৌড়বে গেরুয়া বাস, জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন। তারাতলা কাণ্ডে হতাহতের পরিবারকে অর্থ সাহায্য, বিনামূল্যে ওষুধ, যোগ্যতা অনুযায়ী কাজের আশ্বাস মুখ্যমন্ত্রীর। কেষ্টপুরে সোনার দোকানে 12 লক্ষ টাকার চুরি, 8 দিনের মধ্যেই গয়না সহ ধরা পড়ল অভিযুক্ত। এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির। নরেন্দ্র মোদীরও পালা আসবে, তাকেও ভাঙবে জনগণ, বিতর্কিত বক্তব্য বদরুদ্দিনের। দুর্গাপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিএমএস এর বিক্ষোভ, বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি। কমলা হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্য জুড়ে। ধসে বিধ্বস্ত রাস্তা, 10ই জুলাই থেকে টানা 3 দিন বন্ধ থাকছে শিলিগুড়ি সিকিম 10 জাতীয় সড়ক। শোকজে জেরবার আসানসোল পুর নিগম, কালীঘাট ছেড়ে ঋতব্রতর দরবারে মেয়র বিধান। শোকজে জেরবার আসানসোল পুর নিগম, কালীঘাট ছেড়ে ঋতব্রতর দরবারে মেয়র বিধান।
এবার ভাঙছে কংগ্রেস, 100 কোটির খেলায় নতুন রাজনৈতিক দলের জন্ম দেশে। 5 বছরের নাতনিকে যৌন নির্যাতন লালসার শিকার আরও 2, নদিয়ায় গ্রেপ্তার ঠাকুরদা। বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য, 2 গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ের শেষ আটে আর্জেন্টিনা। ভারত ইন্দোনেশিয়া সম্পর্কের সূত্র, রামায়ণ মহাভারতের ঐতিহ্যে জাকার্তার সংসদে বক্তৃতা মোদির। বিদ্রোহীরা মমতার সোনার টুকরো ভাই, কংগ্রেসে থাকলে সারা জীবন চা জল দিতে হতো, কটাক্ষ শ্রমিকের। আর কত নারী বর্বরতার শিকার হবে, বারুইপুর ধর্ষণ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শুভশ্রী। এবার ডিম বর্ষণ হলো সিপিএম এর উপর, একের পর এক এসে পড়ল মীনাক্ষীর গাড়িতে, উত্তেজনা শীতলকুচিতে। গ্যালন গ্যালন মামলা হচ্ছে ডিমকাণ্ডে, মহুয়ার আর্জি ফেরালো হাইকোর্ট, সুজিতের দ্রুত শুনানির আবেদন মঞ্জুর। আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ, ফাঁসির সাজা 38 আসামির, বাকিদের যাবজ্জীবন, বিশেষ আদালতের রায় বহাল হাইকোর্টে। সকালে বড়মার মন্দিরে পুজো, রাতে প্রেমিকাকে খুন, পরকীয়ার হারহিম ঘটনা অশোকনগরে। ফের বালুচিস্তানে রক্তাক্ত পাক সেনা, বন্দুকবাজের গুলিতে মৃত 9 জওয়ান, অপহৃত 5। এবার জঙ্গিপুর পুরসভা, অকেজো পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব 11 কাউন্সিলরের। গম্ভীরের বদলে টিম ইন্ডিয়ার কোচের পদের লক্ষণ, সিদ্ধান্ত নিয়ে ফেলল বিসিসিআই। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। বারুইপুরে আক্রান্ত কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি শুভেন্দুর। বারুইপুরে নিহত কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালেও যান তিনি। যাদের জন্য পুলিশ আক্রান্ত হলো তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। কিশোরীকে খুনে যারা জড়িত তাদের পাশাপাশি পুলিশকে যারা মারধর করেছে তাদের শাস্তি হবে বলে হুঁশিয়ারি দেন। বারুইপুরে কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হন রাজ্য পুলিশের কনস্টেবল শ্রী অমিত সরকার। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আজ অমিত বাবুকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলাম। তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার নিজের কর্মক্ষেত্রে ফিরবেন। হাসপাতাল থেকে আক্রান্ত কনস্টেবলকে দেখে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যারা পুলিশের উপর হামলা চালালো তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না, সব গুন্ডাকে ধরা হবে। প্রসঙ্গত বারুইপুর এসপি অফিস থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপারদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে অপরাধ দমন নিয়ে পুলিশের ভূমিকায় সবচেয়ে বেশি সক্রিয় রাখতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মহিলাদের উপর সংগঠিত অপরাধ দমন থেকে দুষ্কৃতীদের গুন্ডাগিরি, দাদাগিরি কড়া হাতে দমন করতে হবে, কোনো ধরনের অবহেলা, খামতি যাতে না থাকে পদক্ষেপ গ্রহণে বৈঠকে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর যাতে নজরদারি থাকে তাও সুনিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। ডিজিপিকে 72 ঘন্টা সময় দিলেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 1% শিথিলতা থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 160 কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান হেলিকপ্টার কেনে সংস্থা, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত মামলায় মহাবিভাগের তৃণমূল মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির পর ইডির আধিকারিকদের হাতে বিস্ফোরক তথ্য। ইডি সূত্রের দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় 160 কোটি সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। ওই টাকা গিয়েছে কেয়ারওয়েল অ্যাভিয়েশন নামক একটি সংস্থা ও তাদের সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে। ওই কেয়ারওয়েল অ্যাভিয়েশন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ভিআইপিদের বিমান ভাড়া দেয়। ইডি সূত্র বলছে ওই সংস্থাকে তৃণমূলের দলীয় তহবিল থেকে প্রায় 160 কোটি টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে সংস্থাটি একটি বিমান এবং একটি অগুস্টার হেলিকপ্টার কেনে। মজার কথা হলো, ওই বিমান এবং হেলিকপ্টারটি অভিষেক সহ তৃণমূল নেতাদেরও ভাড়া দেওয়া হতো। অর্থাৎ তৃণমূলের টাকায় কেনা হেলিকপ্টার আবার তৃণমূলকেই ভাড়া দিত কেয়ারওয়েল অ্যাভিয়েশন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওই সংস্থার মাধ্যমে কি তৃণমূলের নিজস্ব তহবিলের টাকা নয় ছয় হয়েছে? এছাড়াও তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে
তাও জানতে চায় ইডি। এমনকি ইডির দাবি শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতির কোনো টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে এসেছে কিনা সেই সংক্রান্ত তথ্যও জানতে চেয়ে ইডি তদন্ত করছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন ওই চার্টার্ড বিমানের ভাড়া আসত কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবর্তা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। বিমান ভাড়া বাবদ কত টাকা ওই সংস্থা নিয়েছে, কত দিনের জন্য বিমান ব্যবহার করা হয়েছিল, এই সংক্রান্ত বেশ কিছু তথ্য নথি এদিন ইডি উদ্ধার করে। কেয়ারওয়েল অ্যাভিয়েশনের কর্ণধার ও আরও কয়েকজনকে জেরা করা হয়। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে ইডি আধিকারিকরা জেরা করেন, তারপরে ওই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপঞ্চে ফোন বাড়িতে, শেষে বিজেপির কার্যালয় থেকে উদ্ধার, গ্রেপ্তার 3। নরেন্দ্রপুর থেকে এক নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, অপহরণের পর তাদের কাছে ফোন করে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত কলকাতার দেশপ্রিয় পার্কের মনোহর পুকুর রোডে বিজেপির একটি দলীয় কার্যালয় থেকে বাবা ছেলেকে উদ্ধার করা হয়। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার 17 বছরের নাবালক ও তার বাবাকে অপহরণ করা হয়। পরে নাবালকের মায়ের মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরিবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। পরিকল্পনা অনুযায়ী পরিবারকে নিয়ে অপহরণকারীদের জানানো হয় যে টাকা নিয়ে আসা হচ্ছে। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে রবীন্দ্র সরোবর থানা এলাকার একটি বিজেপি কার্যালয় থেকে 2 জনকে উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শাটার বন্ধ করে প্রায় 24 ঘন্টা বাবা ছেলেকে ভিতরে আটকে রাখা হয়েছিল। তাদের মারধরের অভিযোগ উঠেছে। কিভাবে ওই কার্যালয়ে তাদের রাখা হয়েছিল এবং কারা এই ঘটনায় মূল চক্রীতা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিজেপির দাবি, এটি নিয়মিত দলীয় অফিস নয়, নির্বাচনের সময় ব্যবহৃত একটি গুদাম ঘর। সেখানে পতাকা, চেয়ার ও অন্যান্য সামগ্রী রাখা হতো। দলের বক্তব্য, ধৃতদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তাদের সন্দেহ ডুপ্লিকেট চাবি তৈরি করে অভিযুক্তরা ভেতরে ঢুকেছিল। স্থানীয় বিজেপি কর্মী অর্ণব ঘোষ বলেন, অভিযুক্তরা এলাকারই কিছু দুষ্কৃতী, তাদের সঙ্গে দলের কোনো যোগ নেই। কিভাবে তারা ওই ঘরে ঢুকলো তা তারাও জানেন না। ঘটনার প্রকৃত কারণ, অপহরণের উদ্দেশ্য এবং কার্যালয় ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাকিদের ও নিয়োগ শুরু করেছে রাজ্য। আদালতের নির্দেশ মেনে বাকি 1241 জন প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। 21 জুলাই থেকে কাউন্সেলিং শুরু হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। ডিভিশন বেঞ্চের অবমাননা মামলায় মেধা তালিকাভুক্ত 1241 জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ ছিল। এর আগে 12,723 জনের কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন হলেও বাকি প্রার্থীদের প্রক্রিয়া আটকে ছিল। আদালতের একাধিক শুনানিতে স্কুল শিক্ষা দপ্তরের সচিব, কমিশনার এবং এসএসসির চেয়ারম্যান ও সচিবকে ব্যক্তিগতভাবে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছিল। পরে শিক্ষা দপ্তর আদালতে 1177টি শূন্য পদের জন্য তথ্য জমা দেয়, যার ভিত্তিতে প্রক্রিয়া এগিয়ে যায়। অবশেষে বাকি মেধা তালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং শুরুর সূচি প্রকাশ করল এসএসসি। প্রসঙ্গত, এবার বাজেটে 50,000 শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়। 1 লক্ষ শূন্য পদ পূরণেরও ঘোষণা ছিল বাজেটে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিন বলেছিলেন, রাজ্য সরকারি অফিসগুলিতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা হবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলির মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, শিক্ষাকর্মী যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সেই সঙ্গে তিনি আরো প্রস্তাব দেন, যেখানে প্রয়োজন সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যেই 5 বছরের ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারীদের বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আনা হবে। দাঙ্গায় মদত অপপ্রচার, বারুইপুর কাণ্ডে সুজন সহ 4 সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। দুপুরে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সন্ধ্যায় বারুইপুর কাণ্ডে সুজন চক্রবর্তী সহ 4 সিপিএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষে প্ররোচনা, উস্কানিমূলক মন্তব্য, মিথ্যা খবর প্রচার এবং দাঙ্গা লাগানোর অভিযোগ উঠেছে। এই মর্মে মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান বিজেপি নেতৃত্ব। অভিযোগপত্রে সুজন চক্রবর্তী সহ লাহেক আলী, মোনালিসা সিনহা, সৈফুদ্দিন মণ্ডলের নাম রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই 4 সিপিএম নেতার বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির 4 নম্বর মণ্ডলের সভাপতি অরুণ প্রধান।
তার অভিযোগের ভিত্তিতে সিপিএম নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এক নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। এই নিয়ে রবিবার থেকে এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। রাস্তায় রেল অবরোধ, পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। ধর্ষণ খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে এসে জানান, গণপিটুনিতে নিহত ওই যুবক নির্দোষ। বারুইপুরে এই অশান্তির পিছনে মৌলবাদী ও দেশ বিরোধী শক্তি রয়েছে। ভোটে হেরে গিয়ে হিংসায় উস্কানি দেওয়া হয়েছে। কল রেকর্ডিং সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্তদের শিক্ষা দেওয়ার কাজ করবে সরকার, কাউকে রেয়াত করা হবে না। শুভেন্দুর এই হুঁশিয়ারির পর সন্ধ্যায় সুজন সহ 4 সিপিএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। আহতদের চলবে চিকিৎসা, আশ্বাস মুখ্যমন্ত্রীর। তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে শুধু এককালীন ক্ষতিপূরণ নয়, তাদের মাসে মাসে আর্থিক সাহায্য করা যায় কিনা সেই চেষ্টাও করছে রাজ্য সরকার। এদিন নবান্নে তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে যারা আহত হয়েছিলেন তাদের যদি ভবিষ্যতে আরও চিকিৎসার প্রয়োজন হয় সেই দায়িত্ব নেবে রাজ্য সরকার। দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধও। সেই সঙ্গে এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্য এবং যারা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন তাদের জন্য কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশে অস্থায়ী কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা তাও খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন সভাঘরে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমরা 17 জনকে বাঁচাতে পেরেছি, 16 জনকে বাঁচাতে পারিনি। আমরা সবাইকে বাঁচাতে পারলে খুশি হতাম। অর্থনৈতিকভাবে আপনারা অনেক দুর্বল, আপনাদের সরকার আপনাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেছেন, প্রথমে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা এবং তারপরে দ্রুততার সঙ্গে সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধার কাজ শুরু করার কারণেই 17 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল। বিগত সরকারের ভুলের কারণেই এত বড় বিপর্যয় ঘটেছে বলে এদিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। এসএসকেএম হাসপাতালে যেভাবে আহতদের চিকিৎসা হয়েছে তারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। গত 24শে জুন দুপুরে তারাতলায় ব্রেস ব্রিজের কাছে ভেঙে পড়েছিল ওই নির্মীয়মান গোডাউন। সে সময় ওই জায়গায় 50 থেকে 60 জন শ্রমিক কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবেই জানা গিয়েছিল। অন্নপূর্ণা টাকা দেওয়ার টোপ ফেলে ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে জালিয়াতরা। ভুলেও দেবেন না এসব নথি। জুলাই মাস পড়লেও এখনো অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছয়নি। এই পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারণা চক্র। টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ফোন করে আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, এমনকি অন্যান্য ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বীরভূমের বিভিন্ন এলাকা থেকে এমন একাধিক অভিযোগ সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে। বিষয়টি নিয়ে সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন। শিউরির বাসিন্দা নমিতা চক্রবর্তী জানান, তার মোবাইলে ফোন করে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর কথা বলে আধার ও ব্যাংক সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি কোনো তথ্য না দিয়ে ফোন কেটে দেন। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এলাকারই বাসিন্দা রায় কমল চট্টোপাধ্যায়। তিনিও ব্যক্তিগত তথ্য দিতে অস্বীকার করে ফোন কেটে দেন এবং পরে পুলিশকে বিষয়টি জানান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কেউই প্রতারকদের ফাঁদে পা দেননি। প্রশাসনিক সূত্রের দাবি, সরকারি প্রকল্পের টাকা না পাওয়া অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে প্রতারণার চেষ্টা চলছে। আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, ওটিপি সহ বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করে প্রতারকরা ছক কষছে দুষ্কৃতীরা বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতারণা চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে ফোন করে কেউ ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য চাইলে কোনোভাবেই তা দেওয়া উচিত নয়। সন্দেহজনক ফোন বা বার্তা পেলেই দ্রুত নিকটবর্তী থানায় অথবা সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভুয়ো ফোন বা গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আবেদনও জানিয়েছে পুলিশ। 2 রাজ্য 2 সংসার, দ্বিতীয় স্ত্রীকে রেখে 40 বছর পর প্রথম আর সন্তানদের কাছে ফিরলেন মোতাহার। যাকে হারিয়ে গিয়েছেন ভেবেই সবাই কেঁদেছিল। সোমবার রাতে হঠাৎ দরজায় এসে দাঁড়ালেন সেই মানুষটি। খবর ছড়িয়ে পড়তেই ভিড়, পাড়ার লোক, আত্মীয়, ছোটরা সবাই এসে ঘিরে ধরেছে। কেউ বলছে চাচা, কেউ নানা। মেয়ে বহুলা বেবি জীবিত অবস্থায় দেখে বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। 40 বছর পর নিজের মাটির গন্ধ পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি মোতাহার শেখও। সালটা 1986। সুতি থানার নাজিরপুরের মোতাহার শেখ তখন যুবক। পেটের দায়ে রুজি রোজগারের সন্ধানে ব্যাগ গুছিয়ে পাড়ি দেন ত্রিপুরায়। সোনা মোড়ায় কাজ জোটে।
সেখানে বিয়ে করেন, স্ত্রী, 4 মেয়ে, 1 ছেলেকে নিয়ে নতুন সংসার পাতেন। কিন্তু এপারে নাজিরপুরে রয়ে গিয়েছিল আর একটা পরিবার, সেখানেও স্ত্রী, 3 মেয়ে। দিন যায়, মাস যায়, বছর ঘোরে, চিঠি নেই, ফোন নেই। ধীরে ধীরে সবাই ধরে নেন মোতাহার আর জীবিত নেই। তারপর কেটে গিয়েছে 40টা বছর। এদিকে গত সপ্তাহে নাজিরপুরের এক যুবক কাজের জন্য যান ত্রিপুরার সোনামুড়ায়। চায়ের দোকানে আলাপ হয় বৃদ্ধের সঙ্গে। কথায় কথায় ঠিকানা উঠে এলো, বাড়ি সুতি, নাজিরপুর। শুনেই বৃদ্ধার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তিনি তো সেই নাজিরপুরেরই ছেলে। সেই যুবকের মাধ্যমে যোগাযোগ হলো এপারের বাড়ির সঙ্গে। আর তারপর নারীর টান। সোমবার রাতে ট্রেন বাস বদলে 85 বছরের মোতাহার শেখ এসে পৌঁছলেন নিজের ভিটেই। যদিও মোতাহারের প্রথম স্ত্রী বছর কয়েক আগে মারা গিয়েছেন। দুই সংসার 40 বছরের ব্যবধান। সব মিলেমিশে একাকার হয়ে গেল সুতির নাজিরপুরের একটি ছোট্ট বাড়িতে। আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি। বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বীরভূমের লাভপুরের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল 64 বছরের মালতী চৌধুরীর। বুধবার সকালে লাভপুর থানার সামনের এলাকায় নিজের মাটির বাড়ি পরিষ্কার করবার সময় আচমকাই বাড়ির দেওয়াল ভেঙে তার উপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মালতী চৌধুরী লাভপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি আবাস যোজনার অধীনে পাকা বাড়ির জন্য আবেদন করলেও কোনো সুবিধা মেলেনি। বাধ্য হয়ে ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস করতে হচ্ছিল তাকে। তাদের দাবি, সময় মতো পাকা বাড়ি পেলে এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত। পরিবারের দাবি, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বাড়ির দেওয়াল দুর্বল হয়ে গিয়েছিল। সেই কারণেই পরিষ্কারের সময় আচমকা সেটি ধসে পড়ে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা হয়ে মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টি পুরোপুরি থামছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।